আসসালামু আলাইকুম। আমি তোমাদের নিউ সাবস্টিটিউট টিচার। সো আমাদের আজকের টপিক হচ্ছে হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি। সো এটা অনেক আসলে ডিটেলসে পড়ার একটা টপিক, বাট আমি যতটুকু জানি যে তোমাদের ভাইভা হচ্ছে একদম সন্নিকটে, যে 27 তারিখ থেকে শুরু হওয়ার কথা। সো আমি অত ডিটেলসে অবশ্যই পড়াতে পারবো না, এবং এক ক্লাস আসলে পুরো হিস্টোলজি এমব্রায়োলজি শেষ করা আসলে অনেক হ্যাকটিক। সো আমরা চেষ্টা করবো যতটুকু পারা, মানে একদম গ্রস যেগুলো একদম টিচাররা না পারলে একটা একেবারে মানে ওয়ার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হবে, ওগুলো আমরা যাতে বলতে পারি, যে যাতে আমাদের একটা বেসিক ক্লিয়ার ধারণা থাকে। আর আর তাছাড়া তার বাইরে এক্সট্রা আসলে কী কী পড়া দরকার সেগুলো আমি হয়তো বা গ্রসগুলো পড়ার সময় বলে দেবো। সো এখানে আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে। সো আমরা এত সময় নষ্ট না করি, যেহেতু আমাদের এখন প্রত্যেকটা সেকেন্ডই ভ্যালুয়েবল। তাহলে আমরা আমাদের বেসিক যে টিস্যু আছে, আমাদের বেসিক টিস্যু কিন্তু আছে হচ্ছে 4টা। তাহলে এখন আমরা ডাইরেক্ট টিস্যু দিয়ে কেন আলোচনা শুরু করছি? আমরা টিস্যুর কথা থেকে কেন আনছি? কারণ হিস্টোলজি মানে কি? স্টাডি অফ সেলস। হিস্টো মানে সেল, লজি মানে স্টাডি। তাহলে আর টিস্যু মানে কি? টিস্যু ইজ গ্রুপ অফ সিমিলার সেল, গ্রুপ অফ সিমিলার সেল উইথ সেম অরিজিন অ্যান্ড সিমিলার ফাংশন। অর্থাৎ তিনটা সেম জিনিস থাকতে হবে। আমি যত শর্টে লেখার চেষ্টা করবো, যাতে আমাদের টাইমটা যত কমানো যায়। সো আমাদের যে সিমিলার সেলস হতে হবে, সিমিলার অরিজিন হতে হবে, এবং সিমিলার ফাংশন হতে হবে। তো আমরা হচ্ছে মাল্টি সেলুলার, আমাদের অনেকগুলো সেল থাকে। সো আমাদের বডিটা আসলে বিভিন্ন টিস্যুতে ভাগ করা আছে, উইথ আ গ্রুপ অফ সিমিলার সেলস, সেম অরিজিন, সেম ফাংশন পারফর্ম করতেছে। এটাই হচ্ছে আমাদের টিস্যুর ডেফিনেশন। সো আমরা যদি টিস্যু পড়ি, আমাদের সেলসগুলো নিয়ে পড়া হয়ে যাচ্ছে। তো আমাদের 4 বেসিক টিস্যু আছে। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে মাস্কুলার টিস্যু, এবং আরেকটা হচ্ছে নার্ভাস টিস্যু। সো আমরা আজকে মেনলি ক্রস হিস্টোলজি, এই 4টা টিস্যু নিয়ে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা যদি শুরু করি, আমরা এখন স্টেপ বাই স্টেপ যাই। আমরা ফার্স্ট অফ অল শুরু করবো হচ্ছে উইথ এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যু আমরা মোস্ট ফ্যামিলিয়ার টিস্যু, আই গেস। আমরা এপিথেলিয়াল টিস্যুর সাথে আমাদের যে স্কিনের টিস্যু, সেটা কিন্তু একটা এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ যে কোনো কিছু কভারিং, এপি মানে তো আউট, তাই না? এটা কভারিং করবে। সো কভারিং করে কি মানে, এটা কভারিং কভারিং করলে এটা মেন কাজ কী হতে পারে? আমরা কোনো কিছু কাকে কভার করি, কখন কভার করি? যখন কোনো কিছুকে প্রোটেক্ট করতে চাই, ডাস্ট থেকে প্রোটেক্ট করতে চাই, বা তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যুর কাজ কী কী আছে? একটা হচ্ছে প্রোটেকশন করতে পারে, সিক্রেশন করতে পারে, অ্যাবজর্পশন করতে পারে। মেইন হচ্ছে প্রোটেকশন, তাই না? আর আমরা যদি একটু এপিথেলিয়াল টিস্যুর বেসিক কিছু আমাদের জানতে হবে, যে এপিথেলিয়াল টিস্যু আসলে জিনিসটা কি। আমরা ফাংশনটা, আমরা মানে ফাংশন কেন্দ্রিক কেন পড়তেছে আগে, যে ফাংশনটাই আসলে আগে জিজ্ঞেস করবে, এরপর ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করতে পারে। সো সবগুলা টিস্যুর ফাংশন অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে প্রোটেক্টিভটা আমরা বুঝতে পারতেছি, আমাদের সিক্রেশন আর অ্যাবজর্পশন নিয়ে আরেকটু বুঝতে হবে, তাই না? আমরা চলো পড়তে থাকি। সো এখন তাহলে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক যদি জানতে চাই এপিথেলিয়াল টিস্যু হচ্ছে অ্যাগ্রিগেটেড সেলস থাকে, বুঝছো? টাইটলি অ্যাডারেন্ট, মানে একদম তার টাইটলি অ্যাডারেন্ট মানে কি? এটার মাঝখানে যে ইন্টারসেলুলার স্পেস মানে কি? দুইটা সেলের মাঝখানে স্পেস। তাহলে একদম তাহলে আমরা যদি কমন কথা বলি, তাহলে ইন্টারসেলুলার স্পেসটা কী হবে? মিনিমাম হবে, যেহেতু একদম টাইটলি অ্যাডারেন্ট সেল, তাই না? টাইটলি অ্যাডারেন্ট হয়ে থাকে যেহেতু। আর তাছাড়া এখন আমরা যে বললাম, যে টাইডল এলিমেন্ট আসলে কেমনে হয়ে থাকে? উইথ দ্য হেল্প অফ জাংশনাল কমপ্লেক্স। এই জিনিসটা একটু আমাদেরকে দেখে রাখতে হবে, যে জাংশনাল কমপ্লেক্স কী কী আছে। জাংশনাল কমপ্লেক্সের মধ্যে আমাদের আছে হচ্ছে যে জোনা অক্লুডেন্স, এরপর হচ্ছে জোনা অ্যাডারেন্স, এরপর হচ্ছে, আমি নামগুলো বলে যাচ্ছি, ডেসমোজম, এরপর হচ্ছে হেমিডেসমোজম। এবং এটার একটা ফিগার আছে, আমি ওই ফিগারটা একটা এখন কালেক্ট করি না। তো ওখানে আমার ফিগারটা দেখলে তোমরা বুঝবা, জাস্ট সিরিয়ালি নামগুলো আমাদেরকে বলতে হবে। সো এই চারটা, গ্যাপ জাংশন আছে আমাদের, তাই না? আরেকটা হচ্ছে গ্যাপ জাংশন আছে। এখান থেকে টাইট জাংশন কাকে বলা হয়? এই জোনা অক্লুডেন্সকে। এটাকে আবার কি বলা হয়? টাইট জাংশন, একদম টাইটলি অ্যাডারেন্ট হয়ে যায় এটার মাধ্যমে। সো এই জাংশনাল কমপ্লেক্সগুলো একটু দেখতে হবে। এখানে একটা মনে হয় তোমাদের এক্সপ্লেনেটরি ফিগার আছে, ওই ফিগারটা একটু তোমাদেরকে দেখতে হবে। এরপর আমরা যদি বলি যে এটা যেটা টাইটলি অ্যাডারেন্ট হয়, এবং এটা ব্লাড সাপ্লাই কথা যদি আমরা বলি, যে এটা কিন্তু অ্যাভাস্কুলার। তাহলে এটা অ্যাভাস্কুলার মানে কি? যে এটার কোনো ব্লাড সাপ্লাই নেই। তাহলে এটা নিউট্রিশন কোথায় পাবে? আন্ডারলাইং টিস্যু। আমাদের কিন্তু এরকম আরও কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে। আর আমাদের চোখে একটা আছে, তাই না? কর্নিয়া কিন্তু অ্যাভাস্কুলার। সো এই যে এটা কিন্তু অ্যাভাস্কুলার, তার মানে এটা তাহলে নিউট্রিশন কোথা থেকে পাবে? ফ্রম আন্ডারলাইং টিস্যুস, তাই না? আর কিন্তু নার্ভ সাপ্লাই আছে। এগুলো আসলে আমাদেরকে যখন এখন আমরা ডিপ্রিসিয়েট করবো অন্য টিস্যুগুলো, তখন কাজে দিবে। সো আমরা এখন যেহেতু স্টার্টিংয়ে, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট, একটু এটা প্রত্যেকটা ওয়ার্ডই শুনতে হবে। তাহলে অ্যাভাস্কুলার এবং এটা নার্ভ সাপ্লাইটা কিন্তু আছে। এবং এই আমাদের প্রত্যেকটা টিস্যুর অরিজিন নিয়েও আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। সো এটার অরিজিন হচ্ছে ফ্রম অল থ্রি জার্ম লেয়ার্স। এই জার্ম লেয়ার্সের কথা আমরা সামনে আসবো। আমাদের কিন্তু 3টা জার্ম লেয়ার আছে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। সো এই 3টা জার্ম লেয়ার থেকেই এটা অরিজিন নিবে, অল থ্রি জার্ম লেয়ার্স থেকে। সো এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা এতটুকু পর্যন্ত জানলে হয়। এখন এটা আরও ইম্পর্টেন্ট যেটা টপিক, সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর যে ক্লাসিফিকেশন।
এটাকে আমরা ব্রডলি ক্লাসিফাই করতে পারি হচ্ছে প্রথমত দুই ধরনের। এটা হচ্ছে কভারিং আর এটা হচ্ছে গ্ল্যান্ডুলার। যেটা এখন এই যে আমরা এখন আস্তে আস্তে আসতেছি ফাংশনে যে গ্ল্যান্ডের কাজটাই কি আসলে সিক্রেশন। সো যেগুলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম ওগুলো মেনলি সিক্রেশন করে থাকবে, তাই না? তাহলে আমাদের যে কভারিং এপিথেলিয়ামগুলো আছে, যে কভারিং এপিথেলিয়ামের মধ্যে আমাদের এই যে কভারিং এপিথেলিয়ামের যে আরও ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য পরীক্ষায়। এবং এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদেরকে যে কোনো কেউ, এটা আসলে টিচারদের ফেভারিট কোয়েশ্চেন্স, এক্সাম্পলস বলো, এটার কাজ কি বলে, এবং তোমাদের ওই যে কার্ড আছে কার্ডের মধ্যেও কিন্তু এটার থেকে অনেক কোয়েশ্চেন আছে। তাহলে আমাদের যে কভারিং এপিথেলিয়াম আছে সেটাকে যদি আমরা ফার্স্ট অফ অল আমি একটা ভাবে ভাগ করি, অনেকভাবে ভাগ করতে পারি, বাট আমি প্রথমত যেভাবে পড়ি, কারণ এখানে অনেকগুলো থাকে মিক্স আপ হয়ে যায়, প্রথমত আমি চারটা ভাগ করব। একটা হচ্ছে যেটা সিম্পল, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, আর স্ট্র্যাটিফাইডের পর আছে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, আর লাস্ট হচ্ছে ট্রানজিশনাল। ঠিক আছে? তাহলে আচ্ছা, সিম্পল মানে কি? এটা হচ্ছে ওয়ান সেল লেয়ার, মানে একদম ওয়ান সেল লেয়ার। সো আমরা এপিথেলিয়াম যখন পড়বো, এপিথেলিয়ামের নিচে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, তার মানে অল সেল এই বেস মেমব্রেনের সাথে লাগানো থাকবে, যেহেতু ওয়ান সেল লেয়ার। ঠিক আছে? বেসমেন্ট মেমব্রেন মানে কি? বেস। এই বেসের উপরে আমরা আসলে এক একটা সেল পাইল আপ করবো, যদি পাইল আপ থাকে, যদি একটা থাকে একটা রাখবো। তো এই যে বেস, আমাদের বেস আছে একটা, এই বেসটাকে আমরা বলি বেসমেন্ট মেমব্রেন। এখন এটার উপর তাহলে সিঙ্গেল লেয়ার সেল থাকবে, কি? ওয়ান লেয়ার সেল, তাই না? কিন্তু সার্টিফাইড মানে কি হচ্ছে? যেখানে হচ্ছে মোর দেন ওয়ান লেয়ার থাকবে। ধর এখানে একটা লেয়ার, এভাবে আরেকটা লেয়ার, এখানে আরেকটা লেয়ার। এবং সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি? এটা হচ্ছে মোর দেন ওয়ান, না ওয়ান ওয়ান থেকে বেশি। এবং সিউডো স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে আসলে ওয়ান লেয়ার, মানে সিউডো, মানে দেখতে মনে হয় স্ট্র্যাটিফাইড, তাই এটাকে আমরা কি বলছি? সিউডো স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড মানে কি বলছি? মোর দেন ওয়ান লেয়ার যদি থাকে। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি? যেটা আসলে দেখতে মনে হচ্ছে যে মোর দেন ওয়ান লেয়ার, বাট আসলে এটা কি? ওয়ান লেয়ার। এবং এটা দেখতে কেন মনে হয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন। এখানে আসলে কি হয়, সেলগুলো তো আছেই, কিন্তু এই যে নিউক্লিয়াস যে আছে, প্রথমত সেলগুলো অবশ্যই ইরেগুলার শেপ হইতে পারে, তাই আমাদের তখন একটা ইলিউশন ক্রিয়েট করতে পারে যে ও এটা মনে হয় অনেকগুলো লেয়ার। তাছাড়া এই যে নিউক্লিয়াস যে আছে, এই নিউক্লিয়াসের পজিশনগুলো নট সেম। এই দেখছো নিউক্লিয়াসের পজিশনগুলো এক একটা সময় এক একটা জায়গায়। এটার কারণে এটা একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করে যে এটা একটা সিউডো স্ট্রেটিফাইড সেলের মতন, যে মনে হয় যে এটা মাল্টিপল লেয়ার, বাট আসলে কি সবগুলো সেল কিন্তু বেস মেমব্রেনকে টাচ করতেছে, তার মানে একটা লেয়ার। এখানে দেখো সবগুলো সেল কিন্তু বেস মেমব্রেনকে টাচ করে নাই, এটা করছে কিন্তু এরা কিন্তু করে নাই, এই যে এরা কিন্তু করে নাই, কিন্তু এখানে দেখো সবগুলো টাচ করতেছে। সো এটা হচ্ছে যে এই দুটার মধ্যে ডিফারেন্স। আর লাস্ট, সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। সো এই সবগুলো নিয়ে আবার একটু কথা বলার আগে আমরা এখন সিম্পল দিয়ে যদি শুরু করি, যে এই সিম্পলটাকে আমি এখন, তারপরে এই সিম্পল এপিথেলিয়ামটাকে আমরা আবার আরও তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবয়েডাল, অ্যান্ড আরেকটা হচ্ছে কলামনা। তাহলে এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এই স্কোয়ামাস মানে হচ্ছে ফ্ল্যাট, মানে একদম এই যে একটা মানে একদম উঁচুও না গিয়াও না, এই একদম একদম ফ্ল্যাট সেল, একদম একদম লেগে থাকবে বেসমেন্ট মেমব্রেনের সাথে। আর কিউবয়েডাল মানে হচ্ছে কি? ল্যান্ড কিউব শেপ, ল্যান্ড ব্রেড হাইট সবগুলো সেম সাইজ, দেখছো? আর কলামনার মানে কি? একটু রেক্টেঙ্গেল, এটা সাধারণত হাইট একটু বেশি হয়ে থাকে আর কি, এই যে দেখছো কলামনার। তাহলে এই যে এই তিনটা হচ্ছে তিনটা সেলের মধ্যে ডিফারেন্স। এখন এই তিন ধরনের আছে কেন? আমরা যদি দেখি, প্রথমত স্কোয়ামাস একদম ফ্ল্যাট। দেখো তো, আমরা যদি কোনো জিনিসকে এখান থেকে অ্যাবজর্ব করতে চাই, আমাদের তো বডির অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ অ্যাবজর্পশন। এই যে অনেক কিছু অ্যাবজর্ব করতে হয়, যেমন হচ্ছে আমাদের অক্সিজেন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা হয়, অক্সিজেন তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে হবে, তাই না? আমাদের অক্সিজেন তো দরকার, কার্বন ডাইঅক্সাইড তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, তাই না? এই যে অ্যাবজর্পশন করার জন্য আমি কি এরকম জিনিস দিয়ে যদি অ্যাবজর্পশন করা ইজি হবে, নাকি এরকম একটু থিকনেসওয়ালা জিনিস দিয়ে অ্যাবজর্পশন করে তাহলে ইজি হবে? অবভিয়াসলি এটা দিয়ে তো আরও ফাস্ট হবে, তাই না? তো এই যে এই ফ্ল্যাট স্কোয়ামাস এপিথেলিয়াল সেলসের বেনিফিটটা হচ্ছে যে এটা গ্যাসেস এক্সচেঞ্জ করতে আমাদেরকে হেল্প করবে। তাহলে এই যে আমরা এটার থেকে তাহলে বুঝাইতে পারতেছি, এটা তাহলে থাকবে কোথায়? এটা এটা থাকবে হচ্ছে লাংয়ের অ্যালভিওলাই। তারপর আরও কোথায় কোথায় আমাদের অ্যান্ডোথেলিয়ামটা আসলে কোথায়? অ্যান্ডোথেলিয়াম মানে হচ্ছে কিছু না, এটা হচ্ছে ব্লাডের যে এপিথেলিয়াম, এই যে ব্লাডের এখানে যে থাকে ব্লাড, এই যে সাপোজ এটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের যে এই সেলগুলো, এটাকে বলে আমরা অ্যান্ডোথেলিয়াম। তো আমরা ব্লাড দিয়ে তো আমরা অনেক নিউট্রিশন পাস করাই, তাই না? অক্সিজেনও পাস করাই। সো ওখান দিয়ে আমার তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে হবে, তাই ওইসব জায়গায় ফ্ল্যাট এই সেলগুলো থাকে, সিম্পল স্কোয়ামাস সেল। তো এটাও একটা তোমার কার্ডে কোয়েশ্চেন থাকে যে জাস্টিফাই কেন থাকে? এটার কারণে, এটা কিন্তু আরও ইজিয়ার টু গ্যাসেস এক্সচেঞ্জগুলো করার জন্য, এই নিউট্রিশনগুলো ট্রান্সপোর্ট করার জন্য, তাই না? তাহলে কিউবয়েডাল সেলসগুলো কোথায় থাকবে? এই যে কিউবয়েডাল সেলসগুলো হচ্ছে যেখানে থাকবে, তাহলে সিক্রেশন যেখানে করতে হতে পারে, এখানে ধরো অনেক কিছু থাকতে পারে জিনিস, এই জিনিসগুলো সিক্রেট করাবে। তো এরকম কাজ আমরা কোথায় কোথায় করতে পারি? তাহলে এই যে এরকম কাজ আমরা করতে পারি থাইরয়েড ফলিকেলে করতে পারি, আমরা ওভারিয়ের যে সারফেস এপিথেলিয়াম আছে সেখানে থাকতে পারে, তাই না? ওইসব জায়গায় এরকম সিক্রেশন নিয়ে কাজ আছে।
সো এগুলা আমরা যখন এই ফাংশনগুলো একসাথে পড়ে ফেলবো, জাস্টিফিকেশনটা আমরা বুঝে যাবো, এটার কোথায় কোথায় আছে এক্সাম্পলও বুঝে যাবো। তাহলে এই যে কলামনার এপিথেলিয়াম, যে সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটা সব থেকে কমন। আমরা এক এক লাইনে যদি বলি, কখনো ভুল করা যাবে না, এটাও কমন জিআইটিতে থাকবে। জিআইটি বলতে কি একেবারে স্টমাক থেকে শুরু করে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তো জিআইটির লাইন যে কোনো পার্টের তোমাকে লাইনিং এপিথেলিয়াম জিজ্ঞেস করলে সেটার আনসার সিম্পল কলামনার এপিথেলিয়াম হওয়ার চান্সই বেশি, মানে 90%। সো এই যে সিম্পল কলামনার এপিথেলিয়াম, তাহলে আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়ামটা আমাদের কোথায় থাকতেছে? জিআইটিতে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এক লাইনে এটা মনে রাখবা, মানে মিক্স করার কোনো এখানে চান্স নেই। আর এরপর আমরা যদি বলি যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম নিয়ে, যে আমি একটু কথা বলি, যে আমাদের এর পরবর্তী আমরা কথা বলবো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যারাটিনাইজড আর আরেকটা হচ্ছে নন ক্যারাটিনাইজড। সো এই ক্যারাটিনাইজডটা থাকে হচ্ছে আমাদের স্কিনে। আর ক্যারাটিনাইজ মানে কি? স্ট্রেটিফাইড, ফার্স্ট অফ অল যেহেতু স্ট্রেটিফাইড, তার মানে অবশ্যই মাল্টিপল লেয়ার সেলস থাকবে, এবং মাল্টিপল লেয়ার সেলস থাকলে আসলে এখন তুমি বলতে পারো যে এটার নামটা আমরা কেমন দিচ্ছি, স্কোয়ামাস। সো এটার নিচের সেলগুলো যেরকমই হোক না কেন, যে উপরের সেলের উপর এটার নাম, উপরের সেলগুলো তাহলে কি হচ্ছে? ফ্ল্যাট হচ্ছে, তাই আমরা এর নাম কি দিচ্ছি? স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন হোয়াট ডু ইউ মিন বাই ক্যারাটিনাইজড? ক্যারাটিনাইজড মানে হচ্ছে যে মেনলি ক্যারাটিন যে ফাইবারটা আছে সেটা এখানে আসলে ওরা অ্যাকুমুলেট করে, এই যে উপরের সেলগুলোতে ক্যারাটিন থাকে, অর্থাৎ এই সেলগুলো আসলে ড্যাড হয়ে যায়। ড্যাড হয়ে যাওয়ার কারণে এটা কী হবে? এনিউক্লিয়েটেড সেলস। এনিউক্লিয়েটেড সেলস অ্যাকুমুলেটেড উইথ ক্যারাটিন, তাই এটাকে আমরা কি বলতেছি? ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কোথায় থাকে? আমাদের স্কিনে থাকে। এরপর আসছে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, আমি আমার হাতের লেখার জন্য একটু ক্ষমা প্রার্থী, কারণ আমার স্টাইলাসটা একটু নষ্ট হয়ে গেছে, হাতের লেখাটা অনেক বাজে হচ্ছে। তাহলে নন ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম আজকে একটু বের করে, আমি অবশ্যই কালকে দেখি ঠিক করাতে পারি নাকি, তখন আমার আশা করি হাতের লেখাটা একটু সুন্দর হয়ে যাবে। তাহলে আমাদের যেটা বলতেছিলাম যে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা তাহলে কোথায় থাকবে? একদম জাস্ট মনে রাখার একদম ইজি উপায়, এই যে আমাদের স্কিনে থাকে হচ্ছে ক্যারাটিনাইজ। যখন আমাদের স্কিন থেকে ভিতরে ঢুকে যাবে, সেলটা অ্যালাইভ হয়ে যাবে, সো সেলটা আর ডেড থাকবে না। সো ভিতরে কোথাও কোথাও ঢুকতে পারে, ধরো আমাদের পুরো স্কিনে র্যাপড হয়ে আছে, কোথায় ঢুকে গেলো? এটা মুখে। তাহলে বাক্কাল ক্যাভিটিতে কি থাকতেছে? নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর কোথাও কোথাও ঢুকতে পারে অ্যানাল ক্যানেল, ভ্যাজাইনা, এদিক দিয়ে। তারপর বাক্কাল ক্যাভিটিকে যদি আমরা ফালাই যাই, তাহলে আর কোথাও কোথাও থাকতে পারে অরোফ্যারিংস, ল্যারিঞ্জোফ্যারিংস। তো এই যে এইসব জায়গার আমাদের যে এপিথেলিয়াম, সেটা হচ্ছে যে কি? নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কি, এখানের মধ্যে কোনো ক্যারাটিনের অ্যাকুমুলেশন নেই, কোনো ড্যাড সেলস নাই, বাকি সবই হচ্ছে সেম। এরপর আমাদের আরেকটা সব থেকে ইম্পর্ট্যান্ট, আরও নেক্সট দুইটাই অনেক ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আমরা এই ওয়ার্ডটা কোথাও শুনছি, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা পারতেই হবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের এপিথেলিয়াম। তো হোয়াই সিলিয়েটেড? কারণ আমাদের যে ধরো যে ডাস্ট পার্টিকেল ঢুকে, আমরা যে এয়ারটা নিচ্ছি, এটা কি আসলে কি আমরা কি এখানে ফিল্টার করে নিচ্ছি? আমাদের আশেপাশে এয়ার তো অনেক ডাস্ট থাকে, অনেক মাইক্রো অর্গানিজম থাকে, অনেক কিছু থাকে। তো এই যে ফিল্টার হয়, এটা ভিতরে ফিল্টার হওয়ার প্রসেস আছে, মিউকাস আছে, যে মিউকাসটা অনেক ডাস্ট পার্টিকেলকে ট্র্যাপ করে ফেলে। তাছাড়া এই যে ট্র্যাপ করে বসে রাখলে তো হবে না, এই যে ট্র্যাপ পার্টিকেলসগুলো, ডাস্টগুলো, এগুলোকে আসলে এই যে এখানের মধ্যে কি থাকে? সিলিয়া থাকে, তাই না? এই সিলিয়াগুলোকে বিট করে করে এই ডাস্ট পার্টিকেলসগুলোকে বাইরে পাঠিয়ে দেয়, তাই না? এটার জন্য এটা হচ্ছে সিলিয়া জাস্টিফিকেশনটাও একটা কার্ডের কোনো একটা কোয়েশনে থাকবে তোমাদের। তার মানে আমাদের সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কিসের এপিথেলিয়াম? রেসপিরেটরি ট্র্যাক্টের। সিলিয়ার কাজ কি? যেটা বললাম, এই যে বিট করে যে ট্র্যাপ যে ডাস্ট পার্টিকেলসগুলো, সেগুলোকে আমরা কি করি? এক্সিট করে দিই। তাহলে এটা হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। এখন আমরা যদি সিলেটেড কলামনার এপিথেলিয়াম, এখন আমরা যদি বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম, আরেকটা ইম্পর্ট্যান্ট এপিথেলিয়াম। এখন এই ট্রানজিশনাল এপিথেলিয়ামের জাস্টিফিকেশনটাও তোমাদের কার্ডে আছে। সো ট্রানজিশনাল এপিথেলিয়ামে আমাদের যে আপারের যে সেলগুলো থাকে, সেগুলো হয় অনেকটা আমব্রেলা শেপ বা ডোম শেপ। এটার মাধ্যমে বেনিফিটটা কী হচ্ছে? দেখো তোমাদেরকে আমি একটা চিত্র দেখা, জাস্ট আপার সেলটা আঁকতেছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের একটা জিনিস আছে এখানে। আমি আমার তো অনেকগুলো কালার আছে, আমি ওটার ইউজটা করি। সাপোজ আমি এই যে এটা হচ্ছে আমব্রেলা শেপটা আঁকলাম, উপরেরটা মুছে ফেলি। তাহলে ধরো এটা পুরোটা একটা ব্লেডার, ওকে? আচ্ছা, আমি নিজে আরেকটা ব্লেডার আঁকি। এখন দেখো, এখন কী হয়েছে দেখো, এখানে জায়গাটা বেড়ে গেছে না?
এটা যেহেতু যখন এটা রিল্যাক্স থাকে তখন এটা জায়গাটা একটু কম থাকে, যখন এটা স্ট্রেচড হয়ে যায় তখন এটা জায়গাটা বেড়ে যাচ্ছে, তার মানে ইট অ্যালাউস ডিস্টেনশন অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। ও আমি এটা কোথা থাকে তো এটা বললাম না, এটা থাকে হচ্ছে এক কথায় যদি আমরা বলি এটা আমাদের ইউরিনারি ট্র্যাকটা থাকবে। ইউরিনারি ট্র্যাকটা শুরু হচ্ছে কোথা থেকে, ইউরেটার থেকে, ইউরেটার তারপর বলো ইউরিনারি ব্ল্যাডার বলো ইউরেথ্রা বলো, তাহলে এটা হচ্ছে তখন ওখানে কি থাকবে, ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো আমরা এই এক ওয়ার্ডই মনে রাখার চেষ্টা করবো, কারণ আমরা আসলে বিভিন্ন জ্ঞাতে কনফিউজড হয়ে যাই। আমরা যখন মাসেল পাবো তখনই দেখবো কয়েকটা এরকম কনফিউজিং জিনিসগুলো। তাহলে দেখো এখানে ট্রানজিশন এপিথেলিয়ামের তাহলে মেইন বেনিফিট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি, ইট অ্যালাউস ডিস্টেনশন অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। তাহলে আমাদের ইউরিন স্টোর করতে পারতো না, তাই না, আমাদের যে ধারণ ক্ষমতা 1500 to 2000 ml। সো ট্রানজিশন এপিথেলিয়ামের ফার্স্ট যে জাস্টিফিকেশন সেটা হলো কি, ইট অ্যালাউস ডিস্টেনশন অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। অ্যান্ড সেকেন্ড যেটা পড়বো যে ইট প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশনটা কেমনে প্রিভেন্ট করতেছে, আমরা এই ওয়ার্ডটা একটু আগে পড়ছি, টাইট জাংশন। এই যে যেহেতু দুইটা সেল টাইট জাংশন দিয়ে এখানের মধ্যে বাউন্ড থাকে, এখান থেকে আর কোনো সুযোগ আছে কোনো লিকুইড এদিক দিয়ে পাস করে ভিতরে ঢুকবে না। তো এই সেলগুলো টাইট জাংশন দিয়ে বাইন্ড থাকার কারণে এখান থেকে প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন, কারণ আমরা তো চাই না ইউরিনটা আবার আমাদের দেহতে ব্যাক চলে আসুক, তাই না, এটা আমরা এক্সিট করে দিচ্ছি। তো এক্সক্রিট যদি করতে না পারি তাহলে তো সমস্যা। তো এই যে দুইটা বেনিফিট কী কী দিচ্ছে আমাদেরকে ট্রানজিশন এপিথেলিয়াম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ইউরিনারি ব্ল্যাডারও জিজ্ঞেস করতে পারে, হিস্টোলজিতেও জিজ্ঞেস করতে পারে। সো প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ইউরিন অ্যান্ড ইট অ্যালাউস ডিস্টেনশন অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। সো আমরা মোটামুটি এপিথেলিয়াম নিয়ে একটা আলোচনা করছি, এবং এটা নিয়ে আমরা তোমাদেরকে একটা রিসোর্স, একটা পুরো আমার একটা টেবিল করা আছে যেটা আমি ক্লাসে রাখি নাই, ওটা আমি তোমাদেরকে আলাদা করে ক্লাসের লিঙ্কের সাথে দিয়ে দিব। এরপর আমরা যদি বলি আমাদের এপিথেলিয়াম মোটামুটি শেষ। আমরা এখন যদি চলে যাই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুতে। সো কানেকটিভ টিস্যুতে আমাদের আরেকটা কমন একটা টিস্যু যেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু, নামে কিন্তু এটা পরিচয় হয়ে যাচ্ছে যে কানেকশন করবে। সো এটা আসলে কী করে, এটা ধরো আমাদের বডিতে অনেক সেল আছে, এই সেলগুলোকে মেনলি এটার কাজ হচ্ছে সাপোর্ট করা, giving it is a basic tissue which provides support, mechanical and metabolical structural all types of support এটা প্রোভাইড করে হচ্ছে সেলদেরকে। আর যেটা বললাম যে কানেকশন দিয়ে আমরা বুঝতেছি যে এটা আসলে কী করবে, যে সেলের মধ্যে থেকে এই যে দুইটা সেল আছে এটার মধ্যে কানেকশন করবে। আমি আসলে বারবার আমার কলমের শর্ট প্রয়োগ করতে ভুলে যাচ্ছি, তাহলে এই যাবে জাস্ট কানেক্ট করবে, জাস্ট কানেক্ট করবে এই যে সেলসগুলোকে সবগুলোকে কানেক্ট করবে, তাই না। তাহলে এখানে দেখো এখানে কি কোনো সেলের কাজ আছে, তাই এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে আমরা একটা লাইন বুঝতে পারতেছি যে এ সেলের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা বেশি। এক্সট্রা সেলুলার মানে কি, সেলের বাইরে, মানে এটা হচ্ছে তোমার কাজ হচ্ছে কানেকশন করা। সেল দিয়ে কানেকশন কেন করবে, এটা অনেকগুলো ফাইবার অনেক কিছু দিয়ে কানেকশন করে। তো আমি একটা ওয়ার্ড মুখ দিয়ে বলেও ফেলছি যে ফাইবার, তার মানে মেন কথা হচ্ছে এখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা বেশি, সেল যেগুলো আছে সেলটা অনেক কম। ধরো এই নীল কালার দিয়ে আমরা কানেকটিভ টিস্যু সেল দেখাচ্ছি, সেল একটা দুইটা আছে, কিন্তু এই যে মেন যে এই সেলের বাইরের যে জিনিসপাতিগুলো সেগুলো হচ্ছে এখানে বেশি, তাই এটা কানেকশন সৃষ্টি করে বিভিন্ন সেলের মধ্যে দিয়ে। সো আমরা অনেক কিছু জানি গেছি এটার মাধ্যমে, এবং বেসিকটা আশা করি বুঝছি। সো আমরা তাহলে বলতে পারি কি কানেকটিভ টিস্যু কী কী দিয়ে ফর্ম, সেলস তো অবশ্য থাকবে যেহেতু টিস্যু বলতেছে, কিন্তু সেলসের থেকে বেশি কী থাকে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, সেগুলো কী দিয়ে ফর্ম, ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে এই ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্সকে আমরা কী বলতেছি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স দিয়ে তৈরি করা। তাহলে এই ফাইবার আমরা এখন যদি সবগুলো নিয়ে কথা বলি, আমরা সবার আগে যদি বলি সেলস নিয়ে যদি কথা বলি, সেলস হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ওয়ান্ডারিং, তাই না। একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ওয়ান্ডারিং বা মাইগ্রেটরি বা ট্রানজিয়েন্ট। এটা মানে কি, এটা ঘুরতে থাকবে অলওয়েজ, এটা সেলটা কি অলওয়েজ ঘুরতে থাকবে। আর ফিক্সড মানে কি, অলওয়েজ ওই জায়গায় থাকবে, তাই না। সো ফিক্সড সেলসের মধ্যে আমাদের কী কী আছে, ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট। সো ফাইব্রোব্লাস্ট আর সাইটের মধ্যে আমরা ডিফারেন্সটা তো বুঝি, তাই না। ব্লাস্ট হচ্ছে যেগুলো ইমম্যাচিউর সেল, সাইট যেগুলো ম্যাচিউর হয়ে যাচ্ছে, এডিপোসাইটস, এগুলো হচ্ছে আমরা কোথায় ইনক্লুড করতে পারি, ফিক্সড সেলসের মধ্যে ইনক্লুড করতে পারি। আর ওয়ান্ডারিং সেলস বা ট্রানজিয়েন্ট সেলসের মধ্যে আমরা কী কী ইনক্লুড করতে পারি, ফ্রি ম্যাক্রোফেজ আছে, মাস্ট সেল আছে, এগুলো হচ্ছে প্লাজমা সেল আছে, তাই না। এগুলো আমরা কোথায় ইনক্লুড করতে পারি, ওয়ান্ডারিং সেলস ইনক্লুড করতে পারি। তার কাজটা কি আসলে, ফিক্সড সেল কেন আছে, ওয়ান্ডারিং সেল কেন আছে। ফিক্সড সেলের কাজ হচ্ছে কি, বেশি বেশি ওই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ফিক্স মানে কি, ওটা সেলের মাঝখানে থাকতেছে, তাই না। আমার ধরো যেখানে সেল আছে এটা সেলের মাঝখানে ফিক্সড একদম, মানে ওই জায়গায় এটা ফিক্সড। তো ওই জায়গায় ওর কাজটা কি থাকবে, ওর কানেকশন করার কাজটা থাকবে। তাই এর কাজটা কি, শুধু হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সগুলোকে প্রোডাকশনটাকে বাড়ানো, প্রডিউস করা। আর ওয়ান্ডারিং সেলের কাজটা কি, এটার কাজটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টিস্যু রিয়াকশন। টিস্যুর যে রিয়াকশনটা হয় ইনফেকশন বা যে যখন আমাদের মধ্যে কোনো জার্মস ঢুকে বা কোনো মানে কোনো টিস্যুর মধ্যে যে ইনফেকশন, টিস্যুর মধ্যে
টিস্যু রিয়াকশন টু ইনফেকশন বা টু কোনো যদি আমাদের মধ্যে জার্মস ঢুকে, টিস্যু যে রিয়াক্টটা করে সেটাই হচ্ছে আমাদের ওয়ান্ডারিং সেলসের কাজ। এই যে ম্যাক্রোফেজ আমরা যে দেখতেছি, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, প্লাজমা সেল, এগুলো আমরা পড়বো যখন অনেক অনেক জায়গায় অ্যানাফিল্যাক্টিক শক গিয়া যখন বিভিন্ন কিছু আমাদের বডিতে ঢুকবে যেটা আমাদের বডির কোনো সাবস্টেন্স না, তখন টিস্যু যেভাবে রিয়াক্ট করবে। তো এইসব কাজগুলো করে হচ্ছে কে? ওয়ান্ডারিং সেলস, তাই না? তাহলে এটার মধ্যে আমরা আরেকটা যেটা কমন, যেটা তোমরা আসলে সবাই জানো, যে লিউকোসাইটস ইনফ্লামেশন করে, তাই না? নিউট্রোফিল, মোনোফিল কখন হয়? যখন কোনো ইনজুরি হয় আমাদের, তাই না? ইনজুরি পরে যে রিয়াকশন হয়, মেন কথা হচ্ছে ইনজুরি আর ইনফেকশনের রিয়াকশনের মধ্যে যে এই সেলটা মানে পুলিশ অফিসারের মতন যাবে, যাই ওখানে সব কাজটা ঠিক করে আবার চলে আসবে। এটা হচ্ছে ওয়ান্ডারিং সেলের কাজ। তারপর আমরা যদি এখন ফাইবারগুলো নিয়ে কথা বলি, আমরা এই সেলসগুলোর একটা চার্ট আমরা একটু পরে দেখাচ্ছি। আমি একটু ফাইবারগুলো নিয়ে একটু কথা বলে নিই, এরপর আমি তোমাদেরকে দুইটা চার্ট দেখাবো ফ্রম জুমকোয়েরা। এখন থেকে তখন আমরা একটু ফাংশনগুলো, ওই চার্টগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ ফাংশনগুলো আমাদের লাগবে। সো আমাদের যে ফাইবার্স আছে হচ্ছে তিন রকমের। আমাদের ফার্স্ট অফ অল কোলাজেন ফাইবার আছে, এরপর রেটিকুলার ফাইবার আছে, এরপর ইলাস্টিক ফাইবার আছে। রেটিকুলার এবং হচ্ছে ইলাস্টিক, কোলাজেন, রেটিকুলার এবং হচ্ছে ইলাস্টিক। তাহলে কোলাজেন ফাইবার আমাদের সব থেকে বেশি থাকে হচ্ছে স্কিন। আমরা যখন স্কিন কেয়ার প্রোডাক্টস দেখি তখন আমরা দেখি যে কোলাজেন ফাইবার সব থেকে বেশি থাকতেছে কোথায়? স্কিন। তারপরে ইলাস্টিক ফাইবার আমাদের কোথায় থাকবে? ইলাস্টিক আমরা কোথায় কোথায় যেখানে যেখানে ইলাস্টিক নামটা আছে, ইলাস্টিক আর্টারি আছে, তাই না? তারপর আমাদের যে আর যেখানে যেখানে ইলাস্টিক, অনেক স্টাম্বল করতেছি, ফাইবার্সে স্টাম্বল করছি, লিখে রাখো 22 মিনিট 30 সেকেন্ড। তো ইলাস্টিক আর্টারি মানে ইলাস্টিক, তাহলে ইলাস্টিক ফাইবার কোথায় থাকবে? যেখানে যেখানে আমাদের ইলাস্টিসিটি লাগবে, বা যেখানে যেখানে আমরা ইলাস্টিক শুনতেছি, যেমন ফর এক্সাম্পল ইলাস্টিক আর্টারি। আর রেটিকুলার ফাইবারটা আমাদের সব থেকে বেশি আছে হচ্ছে লিম্ফয়েড টিস্যুতে। সো এর বাইরে আমাদের আরও দুটা টার্ম যেটা শুনবো আমরা, যে লুজ কানেকটিভ টিস্যু, ড্যান্স কানেকটিভ টিস্যু। এটা হচ্ছে আমাদের একদম পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো আমরা শুনবো, এবং এটার মনে হয় ফিগারও আছে, এক্সপ্লেনেটরি ফিগার। তাহলে লুজ কানেকটিভ টিস্যুটা কি আর ড্যান্স কানেকটিভ টিস্যুটা কি? তাহলে লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে হচ্ছে আমাদের মোর গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। তার মানে এখানে আমরা তিনটে জিনিস পড়ছি না, যে ফাইবার্স, গ্রাউন্ড সাবস্টেন্স অ্যান্ড সেলস। সেলসটা এমনিই কম থাকে, তাই না? তার মধ্যে থেকে এটা কি মোর গ্রাউন্ড সাবস্টেন্স, মোর মানে এখানে গ্রাউন্ড সাবস্টেন্সটা বেশি থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্সটা বেশি থাকবে। সো আর ফাইবারের মধ্যে থেকে সব ধরনের ফাইবার তো কমই, যেহেতু গ্রাউন্ড সাবস্টেন্স বেশি, সেলটা আরও কমই। আর কিন্তু তাও যদি আমাদের কোশ্চেন করে যে ফাইবারের মধ্যে থেকে কোন ফাইবারটা বেশি থাকবে, তাহলে এটা হবে হচ্ছে কোলাজেন ফাইবার। তার মানে এখানের মধ্যে সব থেকে বেশি আছে গ্রাউন্ড সাবস্টেন্স, এরপর আছে হচ্ছে কোলাজেন ফাইবার। তো এটা সব থেকে আমাদের অ্যাবান্ডেন্ট, লুজ কানেকটিভ টিস্যু সব থেকে হচ্ছে আমাদের অ্যাবান্ডেন্ট সেল। সো এই লুজ কানেক্টেড টিস্যু অ্যাবান্ডেন্ট আমরা কোথায় কোথায় পাবো? আমরা যদি বলি, আমাদের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের সারাউন্ডিংয়ে থাকবে। তারপর আমাদের অ্যান্ডোমাইসিয়াম, এই ওয়ার্ডটা আমরা পাবো, সামনে পাবো মাসকুলার টিস্যুতে, আমরা তখন বলবো ল্যামিনা প্রোপ্রিয়া। এখানে এইসব জায়গায় আমরা কি পাবো? লুজ কানেক্টিভ টিস্যু। ল্যামিনা প্রোপ্রিয়াটা কি সেটা আমরা অবশ্য পরে আলাদা করে জানতে পারি, বা আমি এখন একটু করে বলে রাখি, আমরা যখন জিআইটিটা পড়বো। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পড়া, এটার বাইরে তাও এটা একটু লিখে রাখতে হবে বা জেনে রাখতে হবে, যে জিআইটির এটা সবাই আশা করি জানো, চারটা থাকে, ফ্রম ইনওয়ার্স টু আউটওয়ার্স, মিউকোসা, সাব মিউকোসা, তারপর হচ্ছে মাস্কুলার লেয়ার, এরপর হচ্ছে কি সেরোসা। মিউকোসাটা আবার তিনটা ভাগে ভাগ করি আমরা, সেখানের মধ্যে যে মিডল লেয়ার সেটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। সো এই যে ল্যামিনা প্রোপ্রিয়াতে আমরা এই সব জায়গায় কী পাবো? লুজ কানেকটিভ টিস্যু পাবো। সো ডেন্স কানেকটিভ টিস্যু আমরা কোথায় কোথায় পাবো? এক্সাম্পলটা যদি আমরা পড়ে রাখি একসাথে, তাহলে আমাদের মনে থাকবে যে ডেন্স কানেকটিভ টিস্যুটা আমরা পাবো হচ্ছে, যে ডেন্স কানেকটিভ টিস্যুটাকে পাবো কোথায় আমি বলতে হলে তার আগে জানতে হবে যে এটার মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রেগুলার এবং আরেকটা হচ্ছে ইররেগুলার, তাই না? হ্যাঁ, আবার রেগুলার কি ইররেগুলার কি, আমরা থেকে কেন রেগুলার বলতেছি, কেন ইররেগুলার বলতেছি? কারণ এটা ড্যান্স হচ্ছে কেন? এটা ড্যান্স হচ্ছে, এখানে কি বেশি ছিল? গ্রাউন্ড সাবস্টেন্স বেশি ছিল। তাই এখানে কি বেশি থাকবে? ফাইবার বেশি থাকবে। ফাইবার বেশি থাকার কারণে এটা কি হবে? ড্যান্স হবে। ফাইবার বেশি থাকার কারণে ড্যান্স কানেকটিভ টিস্যু ক্রিয়েট হবে। তাহলে কোন ফাইবার বেশি থাকবে? ইজি গ্যাস, কোলাজেন। কোলাজেনটা এখানেও বেশি ছিল ফাইবার, কিন্তু এখানেও কোলাজেনটাই বেশি থাকবে, যদিও এখানে এটা সেকেন্ড হাইয়েস্ট, এখানে এটা কি ফার্স্ট হাইয়েস্ট আর কি, এভাবে মনে রাখতে পারো। সো এখানের মধ্যে কোন সেলটা এমনি কম সবগুলাতে, এখানের মধ্যে তাও একটা সেলে আমরা অ্যাবান্ডেন্স দেখতে পাবো, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তার মানে এখানে সেকেন্ড ছিল হচ্ছে কোলাজেন ফাইবার, কিন্তু এখানে আমরা সেকেন্ড বলতে পারি ফাইব্রোব্লাস্টকে। অর্থাৎ ফাইব্রোব্লাস্ট সেল থাকবে, কিন্তু তার থেকেও বেশি এবং সব থেকে বেশি থাকবে হচ্ছে ফাইবার। কোন ফাইবার? কোলাজেন ফাইবার। সো
এই যে এই কোলাজেন ফাইবারের অ্যারেঞ্জমেন্টের উপর বেসিস করে আমরা এটাকে বলতে পারি রেগুলার বা ইররেগুলার। কারণ কোলাজেন ফাইবার সাধারণত বান্ডেল করে থাকে, যদি বান্ডেলগুলো একদম এরকম প্যারালাল বান্ডেল থাকে তখন আমরা কি বলবো রেগুলার কানেকটিভ টিস্যু। যদি এরকম ইররেগুলার এক এক জায়গায় এক একটা থাকে তাহলে আমরা তাই কী বলবো ইররেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। রেগুলার তো সাধারণত থাকে হচ্ছে যে আমাদের এই ট্যান্ডন বলো, তারপর এই যে অ্যাপোনিউরিসিস বলো, যেগুলো মানে একদম লাস্টের দিকে থাকে ট্যান্ডন অ্যাপোনিউরিসিস। অ্যাপোনিউরিসিস মানে হচ্ছে কি ফ্ল্যাট ট্যান্ডন। এসব জায়গায় থাকবে হচ্ছে আমাদের রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। আর ইররেগুলারগুলো তাহলে আমাদের কোথায় থাকতেছে, স্কিনের ডার্মিসে থাকে ইররেগুলার কানেকটিভ টিস্যু। সো আমাদের এই এক্সাম্পলগুলো একটু জানতে হবে, এবং আমরা তো বেসিক স্ট্রাকচারগুলো বললাম, কারণ কোয়েশ্চেনটা আসলে কেমন হয় স্টেপ বাই স্টেপ হবে। তোমাকে প্রথমত শুরু করবে হচ্ছে যে একটা লুজ কানেক্টিভ টিস্যু ফিগার দিলে এটা কিসের ফিগার, এরপর এখানে কি কি কোনটা অ্যাবান্ডেন্স থাকে, এখানে কি দেখতে পারতো তুমি, তখন তোমাকে বলতে হবে যে এখানের মধ্যে গ্রাউন্ড টিস্যুর অ্যাবান্ডেন্স, গ্রাউন্ড সাবস্টেন্সের অ্যাবান্ডেন্স থাকে। প্রথমত এটা কানেক্টিভ, আরও সুন্দর করে যদি বলতে চাই, প্রথমে এটা হচ্ছে একটা লুজ কানেক্টিভ টিস্যুর স্ট্রাকচারের মধ্যে আমাদের কী কী থাকে, সেল, গ্রাউন্ড সাবস্টেন্স, ফাইবার, সাধারণত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা বেশি থাকে। এবং এটা যেহেতু লুজ কানেক্টিভ টিস্যু, এখানের মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্সটা আরও বেশি আছে। এরপর আমরা ফাইবার্স দেখতে পারতেছি, কোলাজেন ফাইবার একটু বেশি আছে। এগুলোকে আমাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। সো বেসিকগুলো আমাদের অবশ্যই জানতে হবে, তার সাথে আমাদের এক্সাম্পলসগুলো একটু জানতে হবে। সো কানেক্টিভ টিস্যু থেকে কম বেশি এতটুকু পর্যন্তই আসে। তো আমি তোমাদেরকে যে বললাম যে দুটা চার্ট দেখাবো, তার সাথে আরেকটা যেটা হাই টপিক আছে সেটা হচ্ছে কোলাজেন ফাইবার সিনথেসিস। এই তিনটা আমি একটা ফিগারের মাধ্যমে, তিনটা চার্টের মাধ্যমে আমরা এটা দেখবো এখন। সো এই যে এই চার্টগুলো আমাদের মেইন বুকে আছে, মেইন বুক হয়তো সবাই খুলে না। সো এখানের মধ্যে যে সুন্দর করে কিন্তু সেল টাইপগুলো দেওয়া এবং এটার ফাংশনগুলো দেওয়া আছে। সো এই যে এক্সট্রা সেলুলার ফাইবার, প্লাজমা সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি ফর্ম করা অ্যান্টিজেনের এগেনস্টে। এরপর আমাদের লিম্ফোসাইটস আছে, ইউসিনোফিল, যেটা অ্যালার্জিক রিয়াকশনস করে থাকে। ফ্যাগোসাইটোসিস, সেটা তো আমরা সবাই আসলে জানি ফ্যাগোসাইটোসিসটা কি। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এই হাইল চার্টসগুলো, আমি আলাদা করে অবশ্যই চার্টগুলো আবার দিয়ে দিব রিসোর্সেস হিসাবে। সো এখানের মধ্যে আমাদের সুন্দর চার্টস আছে যেগুলো আমরা মেইন বই থেকে নিয়েছি, যেটা আমাদের পড়াটাকে আরেকটু গুছাই দেবে। জাস্ট কিছুই না, আমরা যা যা পড়ছি এই যে এটা হচ্ছে কি আমাদের যে মনোসাইট আছে সেটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারে, ওইটা কি একটা ওয়ান্ডারিং সেল, তাই না? এটা অনেক জায়গায় এখন এই মনোসাইটটা ম্যাক্রোফেজ হয়ে অনেক জায়গায় যেতে পারে। এই যে এখন এই যে ম্যাক্রোফেজটা এক এক জায়গায় গিয়ে এক একটা নাম হয়ে যায়, এবং এটাও কিন্তু এক্সামিনারের একটা অনেক ফেভারিট কোয়েশ্চেন যে কাপ্পার সেলটা কি, জাস্ট একটা ম্যাক্রোফেজ কোথায়, লিভারে। এটা এরকম একটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন সবাই পাবাই, অ্যাটলিস্ট যে কোনো একজন হয়তো পাবাই, কিন্তু পাবাই, এটা এটা ভাইভাতে কমন একটা জিনিস। যে ল্যাঙ্গারেন সেলটা কি, ল্যাঙ্গারেন সেলটা হচ্ছে কি একটা ম্যাক্রোফেজ, কোথায় থাকে এপিডার্মিস অফ দ্য স্কিন, আর কোথায় কোথায় এরকম ম্যাক্রোফেজ আছে। এই কোয়েশ্চেনটা একটা কমন কোয়েশ্চেন। সো এই চার্টগুলো অনেক হাইল চার্টস, আমি এটা আলাদা রিসোর্স হিসেবে দিয়ে দিব। আর একটা হচ্ছে কোলাজেন সিনথেসিস, এটা কার্ডে আসলে নাই, কিন্তু আমাদের সময় আমাদের এক্সামিনার বলছিল যে এটা একটু ভালো করে দেখে আসতে, বা যদি পারো দেখে আসতে এরকম, সাপোজ মনে অনার্স গেনার দেখে জিজ্ঞেস করতে পারে, বাট কার্ডে আমি পাই নাই। সো এখানের মধ্যে আসলে কোলাজেন সিনথেসিস তেমন কঠিন কিছু না। এখানে ফার্স্ট অফ অল যে আমাদের এই যে এটার মধ্যে আমরা যেরকম ফার্স্ট অফ অল একটা র মেটেরিয়াল বানাই, মানে কাঁচামাল, এরকম সুতা দিয়ে আমরা সুতা বানাই। এই সুতাগুলোকে তারপর কী করি, আমরা তিনটা তিনটা সুতাকে একসাথে করি, বুঝছো? আমরা তিনটা সুতা বানাবো, তিনটা সুতাকে একসাথে করব, ঠিক আছে? একসাথে করার পর এই এরকম এরকম আরও কয়েকটা সুতা নিয়ে সবগুলো সুতাকে আবার একসাথে লাগাই দিব। একটা একটা টাইট একটা স্ট্রাকচার ফর্ম হচ্ছে না? এটা বললাম না কোলাজেনটা কোথায় বেশি থাকে, স্কিনে থাকে। আমরা যখন স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে তখন আমরা বলি এটা এই যে একটা যে ব্যারিয়ার ফর্ম করতেছে এভাবে একটা টাইট, এটাকে আমরা বলি হচ্ছে কোলাজেন, তাই না? তাহলে আমরা পরীক্ষাতে আর সুতা বলতে পারবো না, তাহলে আমাদেরকে পরীক্ষা কী বলতে হচ্ছে আমাদের সুতা, এবং আমরা পরীক্ষাটাকে কী বলতে পারি, প্রো কোলাজেন। অর্থাৎ আমরা এখানের মধ্যে প্রো কোলাজেন ফাইবারগুলো তৈরি করবো, এবং তিনটা প্রো কোলাজেনকে আমরা একসাথে করে ফেলতেছি। এরপর এখান থেকে আমরা, এটা তো হচ্ছে সেলের ভিতর, এরপর আমরা এটাকে সেল থেকে সিক্রিট করি উইথ দ্য হেল্প অফ কি, সিক্রেটরি ভেসিকলস। হ্যাঁ, এবং সিক্রেটরি ভেসিকলস দিয়ে যখন আমরা সিক্রেট করি এখন বাইরে চলে আসে, এখন এখানে টার্মিনেটিংয়ে আমাদের একটা জিনিস আছে, টার্মিনেটিং পেপটাইডস, আমরা বইয়ে উল্লেখ করছি ওয়ার্ডটা, টার্মিনেটিং পেপটাইডস। সো এই টার্মিনেটিং পেপটাইডস যেগুলো আছে এটাকে পরে আমরা ক্লিভ আউট করে দিই, মানে কি ভেঙে দিই, নিয়ে ফেলি, আলাদা করে ফেলি, যেভাবে তোমরা বলতে চাও। এখানে আরও সুন্দর বইয়ের ওয়ার্ডগুলো আছে, বুকিশ ওয়ার্ড। আমি চাইলে কিন্তু বুকিশ ওয়ার্ডগুলো সবগুলো বলতে পারতাম, বাট আমি আসলে বুকিশ ওয়ার্ডগুলো বলা পছন্দ করি না। আমি তোমরা আগে বুঝবা, বাংলায় বললেও কিন্তু ভাই হবে। ফার্স্ট অফ অল যেহেতু ভাইভা নিয়ে আলাদা করে যদি আমি বলি, আমি যেটা আরও 4-5টা ক্লাস নেবো ভাইভা নিয়ে, আমরা আলাদা করে হয়তো যখন ফিজিওলজি টপিক্সগুলো পড়বো ওগুলো একটু ইজিয়ার, তখন আমরা বলবো। সো মেন কথা হচ্ছে এখানে আমরা ক্লিভ আউট করে নিলাম আমাদের এই যে, তারপরে আমাদের যে মেইন কোলাজেন মলিকুল সেটা তৈরি হয়ে গেল না, আরেকটা স্টেপ ছিল না,
এই যে ইন্টারলিঙ্কিংটা, সো এটা হচ্ছে আমাদের ইন্টারলিঙ্ক ক্রস লিঙ্ক ফর্ম করবে। সো এই ওয়ার্ডগুলা যে কিওয়ার্ডগুলা বা এবার আরেকটা যেটা কঠিন জিনিসগুলোর যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে ওগুলো যাতে মিস না হয়। সো এখানে আমি যদি তোমাকে বলি যে এই যে প্রোকোলাজেন তৈরি হয়েছে, তৈরি হওয়ার আগে আমরা তিনটা মানে কিওয়ার্ড পাবো। এই প্রোকোলাজেন নিজেও একটা কিওয়ার্ড, যখন আমরা প্রোকোলাজেন বলবো ম্যাম একটা টিক টিপে যে আচ্ছা ও রাইট পার্টে যাচ্ছে, এরকম। কারণ পুরোটা তো আসলে ক্যাচ করা আসলে ইম্পসিবল যখন আমরা একটা ফ্লোতে কথা বলতে থাকি, তাই না? সো এই যে হাইড্রোক্সিলেশন হবে, আমাদের কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এরপর গ্লাইকোসিলেশন হবে, এখানে গ্লাইকোসিলেশনটা লেখা নেই, মানে গ্লাইকোসিল রেসিডিউ যেটা হচ্ছে। সো তুমি গ্লাইকোসিলেশন হচ্ছে, ম্যাম এই ওয়ার্ডগুলো কেউ খুঁজবে। তারপর হচ্ছে প্রোকোলাজেন, এরপর হচ্ছে অ্যাসেম্বল হয়েছে, প্রোকোলাজেন তিনটা একসাথে হয়েছে। এরপর সেক্রেটারি ভেসিকলের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়েছে, এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টে গেছে। প্রোকোলাজেন পেপটাইডেসের মাধ্যমে যে আমাদের টার্মিনেটিং পেপটাইডস ছিল সেগুলো ক্লিভ আউট হয়ে গেছে। এরপর এই কোলাজেন মলিকিউলটা ক্রস লিঙ্কেজের মাধ্যমে উইথ দ্য হেল্প অফ লাইসিল অক্সিডেসের মাধ্যমে ক্রস লিঙ্কেজ হয়েছে। আমি কিন্তু খুবই সংক্ষেপে একদম পুরো কোলাজেন সিনথেসিসটা কিন্তু বলে ফেলছি 4-5 লাইনে, সবগুলো কি পয়েন্টসও ছিল, এবং কোলাজেন সিনথেসিসটা আমরা আশা করি এভাবে বলতে পারবো। আর এই ফিগারটা এখন তো রিটেনটার অবশ্য নেই, রিটেন থাকলে অবশ্যই এটা লাগতো, এটা এখন আর তেমন লাগবে না, বুঝে বলতে পারলেই আসলে হবে। যে যেভাবে বুঝে বলতে পারে, প্রেজেন্টেশন হচ্ছে আরেকটা কি ফাইভাতে। তো আমরা এখন এভাবে কানেক্টিভ টিস্যুটা শেষ করছি, এপিথেলিয়াল টিস্যু শেষ করছি। মোটামুটি এগুলো অনেক পড়া ওখানে কিন্তু চলে গেছে। যদি ওই টপিকটা তোমার আসে ওখান থেকে, এখান থেকেই আসলে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসলে হবে, এবং এগুলো না পারলে সমস্যা হয়। এরকম আমরা সব টপিকে কিন্তু কভার করে ফেলছি। আমরা এখন ঢুকবো হচ্ছে মাসকুলার টিস্যুতে। মাসকুলার টিস্যুটা একটা আরেকটা স্পেশাল টিস্যু, এটা যেহেতু ব্রাউন কালার হয়ে থাকে সাধারণত, না মাসলটা আমরা দেখলে ব্রাউন দেখি, আমরা রেড দিয়ে শুরু করি। তাহলে মাসকুলার টিস্যুটা হচ্ছে একটা ইলংগেটেড সেল, যেটা কন্ট্রাক্টাইল ইন নেচার। অন্যগুলো কিন্তু আমরা কন্ট্রাক্টাইল ইন নেচার পাই না, কিন্তু এটা কি কন্ট্রাক্টাইল ইন নেচার। কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এই দুটাই এটাকে কি করলো, কন্ট্রাক্টাইল ইন নেচার করলো, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। তো এটা সাধারণত তাহলে এটার কাজটা কি? আমরা কানেক্টিভ টিস্যু সবগুলো তো আমরা আগে কাজ পড়ছি, কারণ কাজটা অবশ্যই ম্যামদের একটা ফেভারিট কোয়েশ্চেন, কাজ কি মাসকুলার টিস্যুর কাজটা কি? এটার কাজ হবে হচ্ছে কি প্রাইমারিলি মুভমেন্ট, তাই না? এটা মুভমেন্ট করে, লোকোমোশন করে, স্টেবিলিটি দেয়, এই ওয়ার্ডগুলো একটু ঘুরে ফিরে বলতে হবে। তাছাড়া আমরা যদি কিছু এক্সেপশনাল কাজ যদি তোমাদেরকে আমি বলতে চাই, এটা হিট প্রোডাকশন করে, মাসালে তো হিট প্রোডাকশন করে, আমরা যখন অনেক এক্সারসাইজ করি তখন কিন্তু এটা হিট প্রোডাকশন করতে পারে। এরপর এটা বডির যে প্যাসেজেস আছে, যে পাথওয়ে, যে যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে স্পিংটার্সগুলো কিন্তু মাসেলস দিয়ে মেড অফ, তাই না? এটা বডি প্যাসেজেসটাকে কন্ট্রোল করতেছে, অ্যানাল স্পিংটার বলো, অরবিকুলার অরিস বলো, যেটা আমাদের লিপের অ্যারাউন্ডে থাকে। সেটা আমাদের বডির বিভিন্ন স্পিংটার হিসেবে এটা বডির যে প্যাসেজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারে। সেগুলো কিছু এক্সেপশনাল ফাংশনস। তাহলে আমরা যদি মাসকুলার টিস্যু নিয়ে একটু কথাবার্তা বলা শুরু করি, তাহলে আমাদের যেটা হবে যে মাসকুলার টিস্যুটা কী দিয়ে ফর্ম, এটা একটা বেসিক কোয়েশ্চেন হতে পারে। মাসেল ফাইবার প্লাস কানেক্টিভ টিস্যু, সিম্পল। ফাইবার এখন এই মাসেল ফাইবারটা আসলে কি, মাসেল ফাইবারটাই হচ্ছে আসলে মাসেল সেল। সো ফাইবার দেখে আসলে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা মাসেলের যে সেল সেটাকে আমরা কি বলি, মাসেল ফাইবার বলি। আমরা এখন যদি এক্সাম ওরিয়েন্টেড আরেকটু চলে যাই, যেটা সব থেকে বেশি কমনলি আস্কড কোয়েশ্চেন, সেটা হচ্ছে মরফোলজিক্যাল বেসিসে মাসেলের যে ক্লাসিফিকেশন, তাই না? সেটার মধ্যে আছে হচ্ছে কি স্কেলেটাল, কার্ডিয়াক, আরেকটা কি স্মুথ মাসেল। তো স্কেলেটাল মাসেলটা হচ্ছে কি যে এটা অ্যাটাচ টু দ্য স্কেলেটন, বোঝা যাচ্ছে নামেই, তাই না? আর হার্ট, কার্ডিয়াক মাসেল মানে কি, এখানে আমি বললাম না একটু একটু কিছু কনফিউশন নিয়ে আসবে যে হার্ট। তো তখন তোমাকে স্যার ম্যাম জিজ্ঞেস করতে পারে কি শুধু হার্টে থাকবে না, এটা হার্ট অ্যান্ড দ্য গ্রেট ভেসেলস অ্যাটাচ টু ইট। আবার গ্রেট ভেসেলসটা কি? গ্রেট ভেসেল হচ্ছে কি আয়োটা, যেটা আমরা আমরা শুনছি না আয়োটা, মানে যেগুলো হার্ট সেটা লাগানো, আয়োটা, পালমোনারি টাং, আর কি আছে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো সবই হচ্ছে কি গ্রেট ভেসেলস। তাহলে হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলসে আমাদের কি থাকতেছে, কার্ডিয়াক, মায়োকার্ডিয়াম। কার্ডিয়াক মায়োকার্ডিয়াম বলতেছে মানে হচ্ছে মায়োকার্ডিয়ামে থাকে আর কি কার্ডিয়াক মাসল। মায়োকার্ডিয়াম যে লেয়ারটা আছে, আমরা বলি যে তিনটা লেয়ার, এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম লেয়ারে সাধারণত থাকে আমাদের কার্ডিয়াক মাসল। আর স্কেলেটালটা বললাম যে স্কেলেটালের সাথে লাগানো থাকে। তাহলে স্মুথ, একদম স্মুথ যেটা হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে ভিসেরা, আমাদের যে ভিসেরা থাকবে সেখানে কি থাকবে, স্মুথ মাসেলস থাকবে। এক কথায় আমাদেরকে এক্সাম্পলসগুলোকে ন্যারো ডাউন করতে পারে, যাতে আমরা পরীক্ষা মনে করতে পারি। এখন তুমি ভিসেরাগুলো বলতে থাকো, তাই না? সো স্কেলেটন মাসলে আমি আরেকটা যখন এক্সাম্পল শেষ করতেছি একটা জিনিসের মধ্যে আমি একটু অ্যাটেনশন দিব, যেটা আসলে সবাই ওভারলুক করে, যে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কিন্তু একটা স্কেলেটাল মাসল, ঠিক আছে? সাধারণত ডায়াফ্রাম ছাড়া বাকি সবগুলো মাসল যেগুলো আছে স্কেলেটাল মাসল, যে আমরা মুভমেন্ট করতে পারতেছি, আমরা কিন্তু নিজের ইচ্ছে মুভমেন্ট করতে পারি, তাহলে ওগুলো কি
ভলান্টারি, কিন্তু ডায়াফ্রামটা অবশ্যই একটা রেসপিরেটরি মাসল, সেটা হচ্ছে কি ইনভলান্টারি। তার মানে স্কেলেটাল মাসল সাধারণত কী হয়ে থাকে, ভলান্টারি হয়ে থাকে। আর স্মুথ মাসলগুলো যেগুলো বিছানা মুভমেন্ট আমরা কি করতেছি, অটোমেটিক হচ্ছে, তাই এটা হচ্ছে ইনভলান্টারি। তাহলে ইনভলান্টারি অটোমেটিক হচ্ছে, তাহলে এটা নার্ভ সাপ্লাই কী হবে, অটোনমিক নার্ভ সাপ্লাই। আর এটার নার্ভ সাপ্লাই কী হবে, সোমাটিক নার্ভ সাপ্লাই, তাই না? এই দুটার মধ্যে ডিফারেন্সটা সবথেকে বেশি লাগে। সো আমাদের স্কেলেটাল মাসলটা সাধারণত কী হয়, আমরা যদি এখন একটু বেসিক স্ট্রাকচার কথা বলি, সাধারণত এলঙ্গেটার সেল হয়, আমরা রেড কালার দিয়ে আঁকি, এলঙ্গেটার সেলস হয়, যেটা আমি শুরুতে বললাম, এবং এখানের মধ্যে মাল্টিপল স্ট্রাইয়েশন থাকে, এটা হচ্ছে এটার একটা কি ফিচার। তাই এটার জন্য এটার আরেক নাম হলো স্ট্রাইয়েটেড মাসল। আমি সবসময় কনফিউজ থাকতাম কোনটা স্ট্রাইয়েটেড কোনটা আনস্ট্রাইয়েটেড, মনে রাখবো যে এভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তাহলে এই যে স্ট্রাইয়েশনটা কেন থাকে, যে ডিউ টু দ্য রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, মানে অ্যাক্টিনের মায়োসিনগুলো রেগুলারলি অ্যারেঞ্জ থাকে, ধর এখানে অ্যাক্টিন আছে, এখানে এরপর মায়োসিন, এরপর অ্যাক্টিন, এরপর মায়োসিন, এটার কারণে একটা স্ট্রাইয়েশন ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনের কারণে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, ক্রস স্ট্রাইয়েশন। এটা তোমাদের একটা কার্ডের কোয়েশ্চেন। সো ক্রস স্ট্রাইয়েশনটা আমরা কেন দেখতেছি, ডিউ টু রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এবং এখানে যে নিউক্লিয়াস আছে সেটা হচ্ছে মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াস, অর্থাৎ পেরিফেরির দিকে থাকবে এবং মাল্টিপল থাকবে, মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াস। তো এরপর আমরা তাহলে যদি স্মুথ মাসলটা একসাথে আমরা যদি কম্পেয়ার করে ফেলি, স্মুথ মাসলটা হয়ে থাকে হচ্ছে স্পিন্ডেল শেপড, এবং স্পিন্ডেল শেপটা হবেই, এবং সাথে নো ক্রস স্ট্রাইয়েশন, এখানের মধ্যে কোনো স্ট্রাইয়েশন নাই। কেন, এখানে কি অ্যাক্টিভেশন থাকে না, থাকে। কি বলছিলাম ওটা কেন স্ট্রাইয়েশন থাকবে, ডিউ টু রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। সো এখানের মধ্যে ওই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা নাই। আর তাহলে কার্ডিয়াক, এতগুলো আমরা স্পেশাল কথাবার্তা বললাম অন্যান্য জ্ঞানে, আমরা যদি কার্ডিয়াক মাসাল নিয়ে স্পেশাল কথা একটা যদি আমাকে বলতে হয়, যদি ম্যাম বলে একটা বলো, তাহলে এটা কী হবে, ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা কি আমরা এখন কিছুক্ষণ আগে জাংশনাল কমপ্লেক্স পড়ছি না, ওই জাংশনাল কমপ্লেক্স একটা ইন্টারক্যালেটেড ডিস্ক। এখানে কোনটা বেশি থাকে, জাংশনাল কমপ্লেক্স, গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশন থাকার কারণে কার্ডিয়াক মাসেল অ্যাক্সেস সিনসাইটিশিয়াম। সো এটাও একটা তোমাদের কার্ডের কোয়েশ্চেন। এখানে আমরা যেগুলো বললাম এগুলো সবই কিন্তু একটা কার্ডের কোয়েশ্চেন। এই টপিকটা থেকে কার্ডের কোয়েশ্চেন করে, এবং ম্যামরাও আসলে আলাদা করে কোয়েশ্চেন করলে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন করতে পারে। তাহলে গ্যাপ জাংশন আসলে কি, যেহেতু বললাম যে এটা একটা জাংশনাল কমপ্লেক্স, দুটো সেলের মাঝখানে অবশ্যই থাকবে, তাই না? কিন্তু থাকবে যে কীরকম, ওয়ারেই বলছে গ্যাপ জাংশন, অর্থাৎ এখানের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, দেখছো এই গ্যাপ জাংশনটা কী হবে, যখন আমাদের এখানের মধ্যে একটা ইম্পালস আসলো, অ্যাকশন পটেনশিয়াল তো জেনারেলের মধ্যে ফিজিওলজির মধ্যে একটু ভালো করে পড়বা, ওই ইম্পালসটা কিন্তু সহজে এদিক দিয়ে পাস হয়ে এই সেলে চলে যাবে, সাথে যদি এখানে আরও সেল থাকে এখানে চলে যাবে, এখানে থাকলে এখানে চলে যাবে, অর্থাৎ একসাথে সবগুলো সেলই স্টিমুলেট হয়ে যেতে পারে। সো এটার জন্য গ্যাপ জাংশনের কারণে এটা একটা ফাংশনাল সিনসাইটেশন হিসেবে কাজ করে থাকে, কে, কার্ডিয়াক মাসল। সো এগুলো হচ্ছে এখান থেকে মনে হচ্ছে ইজি, বাট এগুলোই কমন কোয়েশ্চেন, এবং এগুলোই আমাদেরকে জাস্ট প্রফেশনে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে পর্যন্ত পড়লাম যে আমাদের যে মাসেল আছে সেই মাসেলের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আর তাছাড়া আমাদের যে মাসেলের একটা ক্লাসিফিকেশন আছে প্যারা বা মাসেল ফাইবারের বেসিসে, সেটাও একটু করে দেখে রাখতে পারো। ওখানের মধ্যে এরকম কোনো কিছু নেই, মুখস্থ পড়া। সাপোজ ধরো যেগুলো মাসেল ফাইবার যেগুলো প্যারালাল থাকবে তারপর একটা প্যারালাল, যেগুলো ক্রুশিয়েট হচ্ছে ক্রসের মতন। সো ওখান থেকে এটা জাস্ট কোথায় কোথায় আছে ওই এক্সাম্পলগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে, অন দ্য বেসিস অফ কি, মাসেল ফাইবার। ওইটাও তোমাদের কার্ডে আছে, আমি দেখলাম যে একটু একটু করে ওখান থেকে কোয়েশ্চেন করছে। কিন্তু মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা সবার একদম মুখস্থ থাকতে হবে, এবং এটাও অবশ্যই একটু জাস্ট দেখে রাখতে হবে। এটা কিন্তু এটাও দেখে রাখতে হবে বলতে যে এটা হালকাভাবে তা না, জাস্ট এখানে হচ্ছে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, তাই আমি ওগুলো বলার টাইমটা ওয়েস্ট করলাম না। তারপর আমরা যদি বলি আমাদের যে মাসেল থেকে আমরা যদি এখন এটা স্ট্রাকচারটা একটু, এটার থেকে একটু আমাদের ফিগার বা ম্যামরা কোয়েশ্চেন করতে পারে, যদিও অনেক রিয়ারলি করে অ্যানাটমিতে, ফিজিওলজিতে তো মাস্ট করবে, তাও আমি একটু করে দেখাই দিতে চাই রিস্ক না নিয়ে। এখানের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যে অ্যাক্টিন আর মায়োসিনটা থাকে হচ্ছে যে এভাবে, আমরা অরেঞ্জ দিয়ে অ্যাক্টিন আঁকি, অ্যাক্টিন অ্যাক্টিন অ্যাক্টিন, এখানে অ্যাক্টিন ফাইবারগুলো এভাবে থাকে, এবং মায়োসিন ফাইবারগুলো এটার সাথে এভাবে করে ওভারল্যাপড হিসাবে থাকে। তো যেখানে যেখানে এই যে এই ওভারল্যাপটা হচ্ছে, এটা একটু সাধারণত ডার্ক হয়ে যায়, আর বাকি পার্টগুলো কি থাকে, লাইট থাকে। সো সাধারণত আমরা এটাকে বলি হচ্ছে এ ব্যান্ড, যেটা এখানে আমাদের ডার্ক আছে, এবং এই যে এগুলোকে আমরা বলি হচ্ছে আই ব্যান্ড, লাইট হয়ে থাকে সাধারণত। এবং এখানে এই আই ব্যান্ডে অর্থাৎ অ্যাক্টিনের উপর আমাদের একটা জেড লাইন থাকে। সো এই জেড লাইনটার ইম্পর্টেন্সটার জন্য আমরা কেন বলতেছি, এই দুটা জেড লাইনের মাঝখানে যে পার্ট, এটাকে আমরা বলি
সার্কোমিয়ার। তো সার্কোমিয়ারটা একটা কমন কোয়েশ্চেন যেটা টিচাররা আস্ক করতে পারে। সার্কোমিয়ার ইজ দ্য স্মলেস্ট কন্ট্রাক্টাইল ইউনিট। এমনি তো কন্ট্রাক্টাইল ইউনিট আমরা বললাম যে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন করে থাকে। প্রথমত যেটা শুরু করি মাসল ফাইবার দিয়ে শুরু হচ্ছে, যে মাসল ফাইবার। এরপর এটার কন্ট্রাক্টাইল কেন করতেছে? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। ওই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনের ভিতর আমরা যখন আরেকটু জুম করতে গেলাম, তখন এই সার্কোমিয়ারটা হচ্ছে স্মলেস্ট কন্ট্রাক্টাইল ইউনিট। তো এই স্মলেস্ট কন্ট্রাক্টাইল ইউনিটটা কোথায়? দুইটা জেড লাইনের মাঝখানে থাকে, তাই না? দুটো জেড লাইনের মাঝখানে থাকে। এবং আমরা যদি বলি কন্ট্রাকশনটা কেমন হয়, অ্যাক্টিন মায়োসিনের মধ্যে ওভারল্যাপটা বেড়ে যায়। এটা ফিজিওলজিটা একটু ভালো করে পড়াবে, আমি আর হিস্টোলজিটা এতটুকু পর্যন্ত জানলে হবে, যে এ ব্যান্ড কোনটা, আই ব্যান্ড কোনটা, কোনটা লাইট কোনটা ডার্ক, জেড লাইন কোনটা। এই যে দুটা জেড লাইনের মাঝখানে পার্টটাকে আমরা কি বলতেছি? সার্কোমিয়ার বলতেছি। তাহলে মাসল থেকে আমাদের আপাতত এতটুকু পর্যন্ত পড়লেই মাসলটা অটোমেটিক, মাসলটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখন বলি আমাদের যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে নার্ভাস টিস্যু। অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যু। নার্ভাস টিস্যু কাজটা কি? ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, তাই না? ও আচ্ছা, সরি, আমরা মাসল থেকে আরেকটা জিনিস আমরা একটু পড়ে নেবো, সেটা হচ্ছে যে রেড অ্যান্ড হোয়াইট মাসল ফাইবার। এটা তোমাদের কার্ডে আছে, তাই এটা আমি একটু দেখাই দিতে চাচ্ছি। কারণ এখানেও একটু আমরা মনে রাখতে পারি কেমনে, যে রেড, রেড মানে হচ্ছে কি, এটা লাল কালার কেন হয়েছে? অবশ্যই ওখানে যেহেতু আমাদের ব্লাডের ভাস্কুলারিটি বেশি, তাই না? তো ভাস্কুলারিটি বেশি মানে ওখানের মধ্যে মায়ো হিমোগ্লোবিনও বেশি। এই সবগুলো পয়েন্টই তোমাকে জিজ্ঞেস করবে, যে ডিফারেন্সিয়েট করতে বলবে যে রেড ফাইবারটা কি, হোয়াইট ফাইবারটা কি। এটা তোমাদের কার্ডের কোয়েশ্চেন। তাহলে মায়ো হিমোগ্লোবিনটা বেশি, মায়ো হিমোগ্লোবিন বেশি, তাই ভাস্কুলারিটিও বেশি। ভাস্কুলারিটি বেশি, তাই এখন তাহলে অক্সিজেনও বেশি যাবে না? অক্সিজেন বেশি গেলে এখানে কীরকম গিয়া হবে? অ্যারোবিক, তাই না? এখানে মোড অফ নিউট্রিশন তাহলে আমাদের কীভাবে পাবো আমরা? অ্যারোবিক। তো এগুলো সাধারণত কোথায় থাকে? এই রেড মাসল ফাইবারগুলো। আচ্ছা, হোয়াইট ফাইবার তাহলে কী হবে? এগুলো সবগুলোর অপোজিট। মায়ো হিমোগ্লোবিন কন্টেন্টটা কমে যাবে, অ্যানারোবিক মোড অফ নিউট্রিশন হবে, ভাস্কুলারিটি কম হবে। আর আমরা যদি এক্সাম্পল বলি, এটা সাধারণত রেড মাসেল থাকে হচ্ছে ডিপ মাসেল, ডিপ। তাহলে এগুলো হচ্ছে সুপারফিশিয়াল মাসেলে থাকবে হোয়াইট ফাইবার। আর ডিপ মাসেল বলতে তার সাথে আমরা যদি বলি ডিপ ফাইবার অফ সুপারফিশিয়াল মাসেল, অর্থাৎ যেগুলো ডিপে থাকবে সেগুলো হচ্ছে কি রেড মাসেল, আর যেগুলো সুপারফিশিয়াল সেগুলো হচ্ছে হোয়াইট মাসেল। রেড কেন হচ্ছে? মায়োহিমোগ্লোবিন কন্টেন্টটা বেশি, হোয়াইট কেন? মায়োহিমোগ্লোবিন কন্টেন্টটা কম। তো এটা হচ্ছে আমাদের মাসল থেকে আমরা এতটুকু পর্যন্ত জানলে আমাদের জন্য এনাফ। আমরা এখন ঢুকে যাব হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে। আচ্ছা, আমরা এখন যে নার্ভাস সিস্টেমটা আমরা একদম চাপ ছাড়া, আমি জাস্ট চাইছিলাম যে দুটা ফিগার দিয়ে আমরা জাস্ট নার্ভাস সিস্টেমটা একদম যাতে দুটা ফিগার দিয়ে বুঝিয়ে যেতে পারি। তাহলে এই যে আমাদের নার্ভাস সিস্টেমের এটা আমাদের ফার্স্ট ফিগার, যে এটা তো ফার্স্ট জিজ্ঞেসই করবে যে হোয়াট আর দ্য টাইপস অফ নিউরন। সো অনেকগুলো টাইপ অফ আছে, যে সাপোজ ওখানে আমাদের যখন গাইড করবো তখন দেখবো অনেকগুলো টাইপ, বাট এই টাইপটা না পারলে তো সমস্যা। অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ আমাদের যে পজিশন অফ এটা সেল বডি। তো আমাদের যে নিউরন, সেখানের মধ্যে এই যে সেল বডি, অ্যাক্সন, ডেনড্রাইট, এগুলো তো বলতে হচ্ছে না আশা করি। সো আমাদের যখন এই যে মাল্টিপোলার হচ্ছে মোস্ট কমন টাইপ অফ নিউরন, যেখানে হচ্ছে একটা অ্যাক্সন থাকবে এবং মাল্টিপল ডেনড্রাইটস, দেখো মাল্টিপল ডেনড্রাইটস। ইউনিপোলার নিউরনটা কি? সিঙ্গেল প্রসেস ইমার্জ করবে ফ্রম দ্য সেল বডি, দেখো কোনো ডেনড্রাইটস নাই, সিঙ্গেল প্রসেস, যে এই অ্যাক্সনটাই ইমার্জ করছে। বাইপোলার দুইটা অ্যাক্সন আমরা দেখতে পারতেছি, কিন্তু দেখো ওয়ান অ্যাক্সন ওয়ান ডেনড্রাইট ফাউন্ড ইন, এখানের মধ্যে ওয়ান অ্যাক্সন ওয়ান ডেনড্রাইট লাগছে, বাট বাইপোলার, এই যে মানে একজন তো দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেল বডিটা মাঝখানে। আর এই যে লাস্ট সিউডো ইউনিপোলার, এখানে দেখেই বুঝতেছো মনে হচ্ছে ইউনিপোলার, বাট সিউডো, সিঙ্গেল প্রসেস স্প্লিটস ইন্টু টু ব্রাঞ্চ, মানে সিঙ্গেল প্রসেস এখান থেকে বের হচ্ছে, এটা পরে এখানে দুই দিকে স্প্লিট হয়ে গেছে। সো এখানের মধ্যে এটার এক্সাম্পলগুলো সুন্দর করে দেওয়া আছে, যেটার এক্সাম্পলগুলো কোথাকার। আমরা বায়োপোলার নিউরন কোথায় পাই? রেটিনা, অলফ্যাক্টরি সিস্টেম, ইনার ইয়ার, এগুলো পাই ডর্সাল রুট গ্যাংলিয়াতে। সো সেন্সরি ইনফরমেশনটা সাধারণত রিসিভ করে, এটা সব দিক থেকে রিসিভ করে এটা এখানে নিয়ে আসে। তো এগুলো এখানে সুন্দর করে একটা চার্ট আমরা দিয়ে দিছি, জাস্ট চার্টটা দেখলেই হবে। আর আরেকটা চার্ট যেটা আমি বই থেকে নিয়েছি, আমাদের মেইন বুক থেকে, এখানের মধ্যে হচ্ছে নিউরোগ্লিয়া সেল। অর্থাৎ নার্ভাস সিস্টেমে আমাদের ফার্স্ট অফ অল দুই টাইপস অফ সেল থাকে, একটা হচ্ছে নিউরনস, নার্ভ সেল, আর হচ্ছে নিউরোগ্লিয়া, যেটা সাপোর্টিং সেল। আমরা কানেক্টিভ টিস্যু বলছি না, সেল কানেক্টিভ টিস্যু, সেল কানেক্টিভ টিস্যু, এটা হচ্ছে আমাদের বডি স্ট্রাকচার। তো এই যে নিউরোগ্লিয়ার সেল সাধারণত 6 টাইপ থাকে। একদম আমরা যদি আমি জাঙ্কওয়ের একটা রেফারেন্স হিসেবে বলতেছি, এটা বা গাইডে বা অন্য কোনো জায়গায় এরকম অনেক অনেক অন্যভাবে থাকতে পারে, বাট তুমি এটা স্টিক করলে আই থিঙ্ক ইটস সেফার অপশন, যেহেতু রেফারেন্স আছে। তাহলে 6 টাইপস অফ আমাদের নিউরোগ্লিয়ার সেল আছে। ফার্স্ট অফ অল একটা জিনিস, একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, যে নিউরোগ্লিয়ার সেলসটা হচ্ছে আমাদের নিউরন থেকেও 10 গুণ বেশিই থাকে। আমাদের যে নার্ভাস সিস্টেমে নিউরন থেকেও 10 গুণ বেশি থাকে হচ্ছে নিউরোগ্লিয়ার সেল। সো এখানের মধ্যে 6টা থাকে, এই যে অলিগোডেন্ড্রোসাইটস, সোয়ান শেল, অ্যাস্ট্রোসাইট, স্যাটেলাইট সেল, অ্যাপেন্ডাইমাল সেল, মাইক্রোগ্লিয়া। সো এগুলো সুন্দর করে চারটাই আসলে সেলফ এক্সপ্লেনেটরি,
যেটা বললাম যে আমি চাচ্ছি না যে ক্লাসের টাইমটা এক্সট্রা যত শর্ট করা যায় আমি চাচ্ছিলাম এটা করতে, যাতে শর্টের মধ্যে তোমরা ভালো করে বুঝে যাও, একবার চোখ বুলাইলে যাতে হয়ে যায়, এরকম আমরা জিনিসগুলো রাখার চেষ্টা করতেছি। সো এর মধ্যে ফাংশনগুলো আছে, জাস্ট একবার একটু করে পড়ে নিবা, সবই বুঝে যাবা। সাধারণত সিএসএফ যে মানে মুভমেন্ট করে সেটা হচ্ছে অ্যাপেন্ডেম আছে, সিএসএফ ক্রিয়েট করায়। তো সিএসএফ এর উপরে আমরা আসলে একটা ক্লাস নিতে পারি যখন আমরা পড়তাম আগে, কিন্তু আসলে পাঁচ এর টাইম থাকে না। তারপর মাইলিনটা প্রোডাকশন করে, এখানে আমাদের সিএনএস চারটা আছে, পিএনএস দুটো আছে, বলতে এই যে লোকেশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল তো বুঝছো, সেন্ট্রাল মানে যেগুলো হচ্ছে স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম আর এই সেরেব্রাম, এটার বাইরে যতগুলো নার্ভাস সিস্টেম আছে সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো মাইলিনটা হচ্ছে কী ছিল, এখানে মধ্যে একটা ওয়ার্ড আমরা পড়বো যে সালটেটরি কন্ডাকশন। এই যে আমাদের মধ্যে নার্ভ ইম্পালসটা এভাবে স্ট্রেট যায় না, জাম্প করে করে যায়। জাম্পটা কেমনে করতে পারে, এই যে এখানের মধ্যে আমাদের একজন থাকে, মাইলিন শিট থাকে, এটা আমরা জানি কিন্তু, তাই না? এই মাইলিনেশনটা করার পিছনে কার কার রিজন আছে, কার কাজ আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে করে, অলিগোডেন্ড্রোসাইটস করে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে করে, সোয়ান সেল করে থাকে মাইলিন প্রোডাকশন। সো এগুলো আমাদের লাগবে। অ্যাস্ট্রোসাইটটা সাধারণত আমাদের ব্লাড ভেসেলস, যে নিউরো ব্লাড ভেসেলস আছে ওখানের মধ্যে অ্যাস্ট্রোসাইটটা থাকে, এটাকে এভাবে বাইন্ড করে রাখে, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে এটা। ব্লাড ব্রেন ব্যারিয়ার সম্পর্কে আমরা অনেক অবশ্যই অবগত, সবাই অবগত। ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি? সো এই যে আমাদের এই চার্টটা, এই দুইটা চার্ট অনেক হাইল চার্ট ফ্রম নার্ভাস সিস্টেম আমাদের হিস্টোলজি থেকে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে গ্রস হিস্টোলজির আমরা মোটামুটি সব কিছুই আমরা কভার করছি। সো সিস্টেমিক হিস্টোলজিগুলো আসলে যখন আমরা ওই বিষয়গুলো পড়বো তখন সিস্টেমিক হিস্টোলজিগুলো একটু দেখে রাখতে হবে। তাছাড়া আমাদের সিস্টেমিক হিস্টোলজি বলতে ওই ফার্স্ট অফ অল এপিথেলিয়াম, সবগুলোর এপিথেলিয়াম আমাদের লাগবে, যেখানে যেখানে এপিথেলিয়াম আছে। এপিথেলিয়ামটা হচ্ছে স্যার ম্যামদের একটা ফেভারিট কোয়েশন, এবং এটা ভুল করলে যে ইমপ্রেশনটা ক্রিয়েট হবে সেই ইমপ্রেশনটা আবার রিগেইন করা অনেক কষ্টকর। সো এপিথেলিয়ামটা অনেক কি একটা ফ্যাক্টর হিস্টোলজিতে। তাছাড়া আরও যে কোয়েশনগুলো আমরা দেখাইলাম গ্রস হিস্টোলজির মধ্যে, এগুলোই আসলে মোর দেন এনাফ। সিস্টেমিক হিস্টোলজির মধ্যে থেকে ওই সিস্টেমিকগুলো একটু দেখে রাখবা, যে প্রথমত চারটা যে ভাগ থাকে, সাধারণত জিআইটি হিস্টোলজি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওটা আমি একটু করে বলছি যে চারটা, ফ্রম ইনার টু আউটওয়ার্ড, মিউকোসা, সাব মিউকোসা, তারপর মাস্কুলার লেয়ার, তারপর হচ্ছে সেরোসা, ওগুলো। তাছাড়া আমাদের যে সিস্টেমিক হিস্টোলজিগুলো একটু ভালো করে পড়বো, যেটা বললাম। আর তাছাড়া আরও কয়েকটা আছে, যেমন সিভিএস থেকে একটু কোয়েশ্চেন করতে পারে যে তিন ধরনের আর্টারি আমাদের আছে, ইলাস্টিক আর্টারি, মাস্কুলার আর্টারি, তারপর হচ্ছে ক্যাপিলারিসগুলো আছে। ইলাস্টিক আর্টারি কোথায় বেশি থাকবে, যেখানে আসলে সাপোজ বেশি ব্লাড, যেমন অ্যাওর্টা থেকে যখন অনেকগুলো ব্লাড বের হচ্ছে, তাই না? আর মাস্কুলার আর্টারি হচ্ছে কি, যেখানে যেখানে ব্লাড লাগবে সেখানে সেখানে পাঠাবে, যখন বেশি লাগবে তখন কন্ট্রাক্ট করে দিবে, যখন কম লাগবে তখন রিল্যাক্স হয়ে যাবে। সো মাস্কুলার আর্টারি থাকে সাধারণত এরকম কন্ট্রোল করে। এগুলো কোথায় থাকতে পারে, ফিমোরাল আর্টারি, রেডিয়াল আর্টারি, তাই না? আর ইলাস্টিক আর্টারি কোথায় থাকবে, একদম অনেকগুলো ব্লাড বেড়ে গেছে, বুঝছো, এখন এই ব্লাডটা আবার পিছনে যাবে না, তো এখানে ইলাস্টিক হয়ে এটা ডিস্টেন্ট হয়ে এখানে ব্লাডগুলো থাকবে এবং আস্তে আস্তে যেতে থাকবে। তো এইগুলো কোথায় থাকতো, অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, যেগুলো গ্রেট ভেসেলস, ওখানে কি থাকবে, ইলাস্টিক আর্টারি। তারপর ক্যাপিলারিস টাইপ আছে, সিম্পল আছে, ফেনেস্ট্রেট আছে, যেখানে আমাদের অ্যাবজর্পশন দরকার সেখানে ফেনেস্ট্রেট থাকবে, যেখানে দরকার নাই, যেখানে একদম একটা টাইট ফ্লো থাকবে সেখানে সিম্পল থাকবে। এগুলো একটু দেখবা। তারপরে বোনস নিয়ে যেগুলো আছে, মেটাফাইসিস, তারপর এক্সেট্রা, ওগুলো আসলে সেলফ এক্সপ্লেনেটরি, জাস্ট একটু ফিগার দেখে লাইনগুলো পড়বা। ওগুলো না পারলেও, ওগুলো তেমন আস্কা করে না, এবং না পারলেও তেমন যে প্রবলেম হয়ে থাকে না। এই গ্রসগুলো মনে রাখবা, আর এখানে আমি যেটা বললাম একটু করে সিবিএসটা দেখে রাখবা, আর যেন এপিথেলিয়াম সবগুলো যেন মুখস্থ থাকে, এটা একটা কমন জিনিস, এটা কিন্তু ভুল হলে শেষ, এই হচ্ছে কথা। তাহলে আমাদের হিস্টোলজি তো গেল। এমব্রায়োলজি, আমি বুঝতে পারতেছি ভাইবার আগে আসলে এত চাপটা আসলে দেওয়া উচিত না। যারা এতটুকু পর্যন্ত আসো তাদেরকে ওয়েলকাম, যে তোমরা মোটামুটি অনেক কিছুই জেনে গেছো আশা করি, এবং তোমাদের এটা কাজে দিবে। এমব্রায়োলজিটা নিয়ে আমি তেমন স্ট্রেস দিচ্ছি না, আমি তোমাদেরকে আরও দুইটা লিঙ্ক দিচ্ছি, ওই দুইটা লিঙ্ক থেকে এমব্রায়োলজিটা তোমরা ফার্স্ট উইক আর সেকেন্ড উইক সুন্দর করে দেওয়া আছে, এবং ওখান থেকে মেজরিটি কোয়েশ্চেন করে। ফার্স্ট উইকের একটা এক্সপ্লেনেটরি ফিগার আছে তোমাদের, সেকেন্ড উইক থেকে একটা কমন কোয়েশ্চেন, ওয়াই সেকেন্ড উইক ইজ কল উইক অফ টুস। তো এটা আসলে যদি তোমাদের একটা সুন্দর বেসিক থাকে, ইটস মোর দ্যান এনাফ। তো ওই দুটো ভিডিওতে তুমি যদি দেখো, দুটো ভিডিও বেশি লংও না, তোমাদের ওই পুরোটা কভার হয়ে যাবে। সাধারণত এমব্রায়োলজিতে কী হয়, আমাদের ফার্টিলাইজেশন দিয়ে আমাদের শুরুটা হয়, তাই না? স্পার্ম ও এগ, বেসিক কথাবার্তাগুলো এমব্রায়োলজিতে, বেসিক কথাবার্তাগুলোই বেশি। সো সিস্টেমিক এমব্রায়োলজি যেগুলো আছে ওগুলো হচ্ছে অবশ্যই অর্গানের সাথে যাবে। সো আমি যেটা বললাম যে হিস্টোলজি আমরা এতটুকু পর্যন্ত পড়লাম, আমাদের হিস্টোলজি এতটুকু পর্যন্ত পড়লে মোর দেন এনাফ, তোমাদের অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একবার বইটা চোখ বুলাইলে আশা করি মোর দেন এনাফ হয়ে যাবে। আর এমব্রায়োলজিও আমার ওই দুইটা ক্লাস তো তোমরা করো, দেখবে যে কার্ডের 95% কোয়েশ্চেনই তোমরা আনসার করবা, কারণ কার্ডে কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে যে আসলে বেশি আবল তাবল। ওগুলো হচ্ছে তোমাদের এখন অবশ্যই চ্যাট জিপিটির হেল্পও আছে, নিবা। নাহলে আমি তো এখন মেসেঞ্জার জিসিতেও আসি, আর ওখানে জিজ্ঞেস করলে আমার যে কোনো কোয়েরি আমি সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। আমি ট্রাই করছি যতটুকু শর্ট রাখার যায়।